সকাল ৮টা। আধো আধো ঘুমে চোখ মেলে তাকালাম আমি। কাঁচের জানালা ভেদ করে সকালে সোনালি রোদ খেলা করছে আমার চোখে মুখে। আর মোড়া ভেঙে বিছানায় উঠে বসলাম। লম্বা চুলগুলো হাত খোপা করতে করতে চোখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকালাম। ৮টা ১০। আশেপাশে শুভ্রকে চোখে পড়ল না। অলস ভঙ্গিতে পা দুটো মাটিতে রাখতেই শরীরের দুর্বলতা মাথা চাড়া দিয়ে উঠল। মাথাটাও ভারী ভারী লাগছে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি অসুস্থ? হঠাৎ হঠাৎ শারীরিক দুর্বলতার মানে কি? শুভ্রকে কি বলবো? এমন ৭-৫ চিন্তা করতে করতে ফ্রেশ হয়ে একদম নিচে চলে গেলাম আমি। ড্রয়িং রুমে আজ গমে ভাব। সাহেল ভাইয়া আর নাবিলা আপুকে পেয়ে সবাই যেন গল্পে মেতে উঠেছে আজ। আমাকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই আমার দিকে চোখ তুলে তাকালেন সাহেল ভাইয়া। নাবিলা আপুও মিষ্টি করে হাসলেন। ওনার হাসির উত্তরে আমিও এক টুকরো হাসি ফিরিয়ে দিতেই পাশ থেকে সাহেল ভাইয়া বললেন, গুড মর্নিং সানশাইন। গুড মর্নিং ভাইয়া। মামু আমাকে পেয়েই তার বিরাট পরিকল্পনা সারমর্ম শুনিয়ে দিলেন আমায়। এখনও অবধি এই বাড়িতে আমি সবচেয়ে ছোট্ট প্রাণী। শ্বশুরবাড়ির সবাই আমায় বউ কম, বাড়ির বাচ্চাই বেশি মনে করেন। তাই আমাকে পুরো পরিকল্পনাটা শুনিয়ে চমকে দেওয়াটা মামুর কাছে খুবই উপভোগ্যকর বিষয়। আমি মামুর কথা বেশ মনোযোগ সহকারে শুনলাম এবং চমকানোর চেষ্টাও করে চললাম ক্রমাগত। মামু আজ বিকেলে ফ্যামিলি গেট টুগেদারের ব্যবস্থা করেছেন। শুভ্র আর সাহেল ভাইয়ার বন্ধুরা, আমার ফ্যামিলি, মামানের আত্মীয় স্বজন আর সাহেল ভাইয়ার বাবা মা, এই কয়েকজন নিয়েই এই আয়োজন। মামুর ধারণা ব্যাপারটা দারুণ হবে। অনেক দিন পর বাড়িতে একটা পিকনিক ভাব চলে আসবে। আমিও মাথা হেলিয়ে স্ফীত হেসে সায় জানালাম। এমন সময় কোথা থেকে শুভ্র এসে ধপ করে বসে পড়লেন আমার পাশে। আমার ওড়নার আঁচল টেনে নিয়ে ঘাম মুছতে মুছতে মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাবা, যা যা আনতে বলেছিলে সব রেডি। পুরো দস্তর বাজার করে এনেছি আজকে, গিয়ে চেক করে নাও এভরিথিং ইজ ওকে আর নট। মামু উৎফুল্ল মুখে উঠে যেতে সবার দৃষ্টির অগোচরে কোমর চেপে ধরলেন উনি। কাঁধে নাক ঘষতে ঘষতে বলে উঠলেন, গুড মর্নিং রোদ পাখি। আমি ফ্রেশড হয়ে বসে আছি। এতগুলো মানুষের সামনে এমন একটা ব্যবহার একমাত্র ওনার পক্ষেই সম্ভব। অব্র ভাইয়া আর সাহেল ভাইয়া মিটে হাসছেন। কিছুক্ষণের মাঝে নাবিলা আপুও যোগ দিলেন তাতে। রাগে গাটা জ্বলে যাচ্ছিল আমার। অব্র ভাইয়া নিশ্চয়ই কোনো বেফাস কথা বলার জন্যই রেডি হচ্ছেন এবার। দুই ভাই তো একই টাইপ, মুখ ফাটা। কথাটা ভেবে নড়েচড়ে ওনার হাতটা সরিয়ে দিয়ে উঠে যেতেই সোফায় গা এলিয়ে দিলেন উনি। ওনার এক পাশটা আঁকড়ে ধরেও এদিক ওদিক তাকিয়ে ছেড়ে দিয়ে আমতা করে বললেন, এক কাপ কফি দিও তো রোদ পাখি প্লিজ। আমি চুপচাপ রান্নাঘর থেকে এক কাপ কফি এনে ওনার সামনের টেবিলে রাখলাম। উনি খেয়াল করলে বুঝতে পারতেন আমি ওনার সাথে কাল রাত থেকে কথা বলছি না। আচ্ছা, ব্যাপারটা কি উনি খেয়াল করেছেন? হয়তো না, ওনার মুখ দেখে তো আপাতত তাই মনে হচ্ছে আমার। সবাই বিকেলের দিকে আসার কথা হলেও 12টার মাঝে রোহন সাব্বির ভাইরা এসে হাজির। 1টার দিকে চিত্রা আর শিশির স্যারও চলে এলেন চুপচাপ। শুভ্রার বড় খালা, ওনার মামু, আদিব ভাইয়া, আরও কিছু কাজিন এসে জুটল দুপুর 2টোর দিকে। বিকাল 4টার মধ্যে সারা বাড়ি হই হুল্লোড়ে ভরে উঠল। এমনি শরীরটা খারাপ, তার ওপর এত মানুষের চেঁচামেচিতে কিছুক্ষণেই অতিষ্ঠ হয়ে উঠলাম আমি। তবুও হাসি মুখে থাকতে হলো সারাটাক্ষণ। সন্ধ্যের দিকে সবার নাস্তার ব্যবস্থা করতে মামানিকে হেল্প করছিলাম। আপু অসুস্থ না থাকলে রান্নাঘরে আসার প্রয়োজনই পড়তো না আমার। কিন্তু এখন সিচুয়েশনটা ভিন্ন। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আছেন শুভ্রর বড় খালা। আমি শুভ্রর বউ, ব্যাপারটা ওনার ঠিক হজম হচ্ছে না। শারীরিক অসুস্থতা, শুভ্রর খালার ঝাঁঝালো কথায়, মানসিক চাপ, সব দিক থেকে যেন ফাঁপড়ে পড়ছিলাম আমি। বাসায় থাকলে কেটে কেটে বিশ্রী অবস্থা করা আমি আজ কতটা শান্ত, কথাটা ভেবে খানিকটা চমকালাম আমি। শুভ্রর বড় খালার কথার তোড়ের মাঝেই রান্নাঘরে ঢুকলেন শুভ্র। চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ে চলেছে, হয়তো শাওয়ার নিয়েছেন। শুভ্র রান্নাঘরে ঢুকতেই বড় খালা গদগদ কণ্ঠে বলে উঠলেন, আরে শুভ্র, তুই রান্নাঘরে কি করছিস বাবা? কিছু লাগবে? হ্যাঁ লাগবে। তা কিছু লাগলে তো তোর বউকেই বলতে পারতিস। বউ কি সাজিয়ে রাখার জন্য এনেছিস নাকি? বউ থাকতে আমাদের ছেলেটাকে কেন রান্নাঘরে আসতে হবে শুনি? আজকালকার মেয়েদের মধ্যে কোনো আক্কেল আছে নাকি? আচ্ছা ওসব থাক, কি লাগবে তোর?
বউ লাগবে, বউ নিতে এসেছি। এভাবে তাকে রান্নাঘরে আটকে রাখলে তো তোমাদের ছেলেকে রান্নাঘরে আসতেই হবে। রোদ পাখি, রুমে চলো। আমার ব্ল্যাক টি শার্টটা খুঁজে পাচ্ছি না, ঘড়িটাও খুঁজে পাচ্ছি না, চলো তো। আমি ওনার দিকে তাকালাম না, সবজি কাটা ছুরিটা পাশে রেখে রান্নাঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। পা দুটো কেমন একটা টলছে আমার, শরীরটা যে কেন এমন ভারী লাগছে কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে এগোতেই পিছন থেকে খালার তাচ্ছিল্য ভরা কণ্ঠ কানে এলো। বলি কি রেনু, ছেলে তো তোর বউয়ের আঁচল ধরে ফেলেছে রে। কিছু একটা কর, পরে দেখা যাবে তোর ছেলে অন্যের মেয়ের হাতের মুঠোর বন্দি হয়ে গেছে। আপা, রোদ ওর বউ আর আমি ওর মা, এই দুটো সম্পর্কের গভীরতা আমার ছেলে বোঝে। আমাদের দুজনের স্থান এক জায়গায় নয় যে আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। আমরা প্রতিদ্বন্দ্বী নই আপা। মামানির কথাগুলো আর কানে এলো না আমার। চুপচাপ রুমে ঢুকে আলমারি থেকে ওনার টি শার্ট বের করে দিলাম। উনি টি শার্টের সাথে 3/4 প্যান্ট পরে আছেন। আমি শুধু শীতল দৃষ্টিতে দেখলাম, কিছু বললাম না। সারা বাড়িতে মেহমানে ভর্তি আর উনি 3/4 প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। আমার কাজ শেষ করে রুম থেকে বের হতে নিতেই আমার হাতটা চেপে ধরলেন উনি। করুণ গলায় বললেন, তুমি ঠিক আছো তো রোদ পাখি? তোমাকে কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমি ওনার দিকে ফিরে তাকালাম। ঘন কালো চোখ দুটোতে ছোট বাচ্চাদের মতো এক রাশ অভিমান। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হাতটা ছাড়িয়ে নিচে নেমে এলাম। পেছনে না তাকিয়ে বুঝতে পারছি মুখ ফুলিয়ে আমার দিকে তাকিয়ে আছেন উনি। এমন চাইল্ডিশ চাউনি দেখে কি রেগে থাকা যায়? রাত 8টার দিকে সাব্বির ভাইরা ছাদে গদি বিছাতে শুরু করলেন। আজকে রাতটা ছাদেই কাটাবে সবাই, বড়রা নয়, শুধু ছোটদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ছাদ। সোফায় বসে বসে ওনাদের কর্মকাণ্ড দেখছিলাম আমি আর নাবিলা আপু। এরা সব বন্ধুরা একসাথে থাকলে মনে হয় সব কটা উঠতি বয়সের কিশোর, অথচ সবাই এখন স্বাবলম্বী। নাবিলা আপু সেদিকে তাকিয়ে একটু হেসে নিয়েই বলে উঠলেন, তোমার বর হয়তো ঠিক মতো এনজয় করতে পারছে না, বারবার তোমার দিকে তাকাচ্ছে। মান অভিমান চলছে নাকি তোমাদের?